ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। আমি চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। যাই হোক, আমরা আপাতত যেগুলো ভিডিও দেখলাম সেখানে দেখলে তোমরা কি আলোর কয়েকটা টপিক আমাদের শেষ হয়ে গেছে। তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কি লেন্স। তোমরা আগের দিন যে ভিডিওটা দেখছো তোমরা সেখানে দেখেছো কি যে আলোর যেটা প্রিজম এবং কি কাচের স্ল্যাব তার মধ্যে যে প্রতিসরণ হয় সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব কি আমাদের যে লেন্স আছে লেন্সে কেমন করে প্রতিসরণ হয় সেই সমস্ত বিষয় আমরা দেখব। এই টপিকটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রেও একটি ইম্পর্টেন্ট টপিক, তাই তোমরা এই টপিকটা একটু ভালো করে বুঝে নেবে। এবং এখান থেকে ছবি আঁকাটা আমাদের একটা খুব ডিফিকাল্ট একটা জিনিস, ছবি আঁকা। সেখান থেকে হয়তো কোনোবার দিয়ে দেয় 3 নম্বর একটা ছবি আঁকা, ছবি কেমন করে আঁকতে হবে সেগুলো আমরা দেখবো আজকে। তো যাই হোক, আমরা আজকে শুরু করি কি লেন্স। তো এটা আমাদের আলোর 5 নম্বর ভিডিও, যেখানে আমরা কি আজকে দেখব লেন্স। লেন্স মোটামুটি আমরা সবাই ছোটোবেলায় হয়তো কোনো না কোনোভাবে ইউজ করে নিয়েছি, কিন্তু আমরা জানি না যে লেন্স কোথায় ইউজ করা হয়। আমরা এখনও যারা এখানে বসে আছি সেখানে আমাদের লেন্সের অনেক ব্যবহার করে যাচ্ছি এখানে। কিন্তু তোমরা যে বসে আমাকে দেখছো টোটালটা কি লেন্স আছে বলেই কি আমরা দেখতে পাচ্ছি, চোখের মধ্যে আমাদের লেন্স রয়েছে। তো যাই হোক, আমরা অনেক কিছু জায়গায় লেন্স আমরা ইউজ করে থাকি যেটা আমরা আমাদের অজান্তেই, বিশেষত চোখের ক্ষেত্রে। তো যাই হোক, লেন্সটা কি? লেন্স হলো কি দুটি গলীয় তল অথবা কি একটি গলীয় তল ও একটি সমতল দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। তার মানে এখানে কয়টা তল থাকবে? দুইটা তল থাকবে। যেটা আমরা দর্পণের ক্ষেত্রে দেখেছিলাম সেখানে একটাই তল ছিল, সেটা কি গলীয় তলও হতে পারে আবার কি সমতলও হতে পারে। দর্পণ যেগুলো সমতল তাকে সমতল দর্পণ বলে, যেটা গলীয় তল সেটাকে কি আমাদের গলীয় দর্পণ বলা হয়। সেমভাবে কি এখানে যে লেন্স আছে লেন্সের তল থাকবে দুইটা, সেটা কি দুইটাই গলীয় তল হতে পারে আবার কি একটা সমতল একটা গলীয় তল হতে পারে। ঠিক আছে, এরকম জিনিসকে লেন্স বলা হয়। এই ছবিতে দেখতে পাচ্ছ। তো এই যে লেন্স রয়েছে, লেন্স আমাদের দুই রকমভাবে ভাগ করতে পারি বিশেষত, একটা কি উত্তল লেন্স আর অবতল লেন্স, যেটা আমরা দর্পণের ক্ষেত্রেও দেখেছি। তোমরা যদি দর্পণটা ভালো করে বুঝে থাকো তাহলে দেখবে কি দর্পণ আর লেন্স কিন্তু বেশি একটা ডিফারেন্স নেই, অনেক কিছুতে মিল রয়েছে দর্পণ আর লেন্সের মধ্যে। খালি কি ওখানে জাস্ট একদিকে ছিল, এখানে কি দুই পাশে থাকবে। এই যে তোমরা দেখছো এটা কি একটা অবতল অবতল লেন্স, এখানে একটা উত্তল লেন্স। এখানে ছবিটা একটু ভালো করে দেওয়া নেই, উত্তল লেন্সটা কেমন হবে এইরকম হবে। ঠিক আছে, তো আমাদের যে লেন্স আছে এটাকে বলা হচ্ছে কি অবতল, এটা হলো কি উত্তল লেন্স। তো দেখো উত্তল লেন্সটা কি বলেছে, যে লেন্সের মধ্যভাগটা মোটা থাকবে এবং কি প্রান্ত ভাগগুলো সরু থাকবে। এই দেখো এখানে কি মাঝখানটা কি মোটা আর কি উপরের দিকগুলা প্রান্তের দিকগুলো কি আছে সরু। তাহলে যেই লেন্সের ক্ষেত্রে এরকম হবে যে কি মাথার দিকগুলো সরু মাঝখানটা মোটা, সেটাকে বলা হবে কি উত্তল লেন্স। অবতল লেন্সটা কি, যেখানে কি দেখো মাঝখানটা সরু আর প্রান্তের দিকগুলো মোটা, সেগুলোকে বলা হবে কি অবতল লেন্স। এখানে এরকম বোঝার কিচ্ছু নেই, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় এগুলোর মধ্যে আবার অনেকগুলো ভাগ রয়েছে। এই যে আমাদের উত্তল লেন্স অবতল লেন্স দেখলাম, এগুলোর ভিতরে আবার অনেকগুলো ভাগ রয়েছে। যেমন এই যে এরকম লেন্সটাকে বলা হবে কি উভ উত্তল লেন্স। ঠিক আছে, উভ উত্তল লেন্স মানে দেখো দুই পাশেই উত্তল, তাহলে কি বলা হবে এটাকে উভ উত্তল লেন্স। সেমভাবে এখানে দেখো একদিকটা প্লেন একদিকটা উত্তল, তাহলে এটাকে কি বলা হবে প্লেনো কনভেক্স লেন্স। ঠিক আছে, সম উত্তল লেন্স এটাকে বাংলা বলে। এটা গেল। আরেকটা কি হতে পারে দেখো, এটা অবতল আবার এটা উত্তল, এক পাশে অবতল এক পাশে উত্তল, তাহলে আমরা সেটাকে কি বলবো, এটা অবতল আবার উত্তল, ওই জন্য কনকেভ ও কনভেক্স লেন্স বলা হয় এটাকে। ঠিক আছে, সেমভাবে আমরা যদি উত্তল লেন্সটাকে দেখি, এই দেখো এটা দুই পাশেই অবতল, তাহলে এটাকে কি বলবে বায়ো কনকেভ লেন্স মানে উভয় অবতল লেন্স। ঠিক আছে, আরেকটা হতে পারে কি একদিকে সমতল একদিকে কি অবতল, তখন আমরা এটাকে কি বলবো, এটাকে বলছে প্লেনো কনকেভ লেন্স মানে সম অবতল লেন্স। ঠিক আছে, এগুলো সিম্পল জিনিস, এগুলো অতটা বোঝানোর কিচ্ছু নেই। তো এইগুলো আমাদের কি দুই রকম লেন্স। এবার এই লেন্সের ক্ষেত্রে আমরা যদি পড়াশোনা করতে যাই তো লেন্সের কতগুলো জিনিস আমাদের জানতে হবে, যেগুলো আমরা কি দর্পণের ক্ষেত্রেও দেখেছিলাম। এই জিনিসগুলো আমাদের এখানে একটু দেখতে হবে। যেমন এগুলো আমরা দর্পণে দেখেছিলাম, বক্রতা কেন্দ্র কি, বক্রতা ব্যাসার্ধ কি, প্রধান অক্ষ কি, উন্মেষ কি, এগুলো আমরা দর্পণের ক্ষেত্রেও দেখেছিলাম। এখানেও সেম জিনিস, ওখানে যেগুলো দেখেছি এখানেও সেম জিনিসগুলো আমাদের জানতে হবে। প্রথমে কি বক্রতা কেন্দ্র, তাহলে এই যে আমাদের এটা একটা আমাদের কি উত্তল লেন্স, এই উত্তল লেন্সে যদি এই যে আমাদের এইটাকে দেখি, এটা কি এটাকে একটা বৃত্ত হবে। আবার এই যে এদিকের যে আমাদের তলটা আছে এটাকে যদি দেখি, এদিকে বৃত্তটা এদিকে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি একটা উত্তল লেন্সের ক্ষেত্রে যে দুইটা তল পাচ্ছি, দুইটা তলের জন্য দুইটা আলাদা আলাদা গোলক পাবো। এই যে গোলক, এই গোলক দুইটার যে কেন্দ্রটা রয়েছে, এই গোলকের কেন্দ্র এই গোলকের কেন্দ্র, দুইটা কেন্দ্রকে কি বলা হয়, তার বক্রতা কেন্দ্র বলা হয়। ঠিক আছে, তাহলে যেমন আমাদের কি দর্পণের ক্ষেত্রে একটাই বক্রতা কেন্দ্র ছিল, এখানে বক্রতা কেন্দ্র থাকবে দুইটা, একটা পিছন দিকে একটা সামনের দিকে। তো একটা নাম দিয়েছে কি C1, একটা দিয়েছে C2। তাহলে লেন্সের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র দুইটা হয়। এটা একটা গেল। এটা হলো কি আমাদের উত্তল লেন্সের ক্ষেত্রে। আবার অবতল লেন্সটা কি এরকম হয়, তাহলে এদিকে আমাদেরকে একটা আমরা গোলক পাবো, পিছন দিকে একটা গোলক পাবো,
এই যে এদের যে সেন্টারটা আছে সেন্টারটাকে কি বলা হবে, এটাকে বলা হবে আমাদের বক্রতা কেন্দ্র। এবার কি বলছে বক্রতা ব্যাসার্ধ, সিম্পল জিনিস, আমাদের বক্রতা কেন্দ্র থেকে লেন্সের যে কোনো দূরত্ব এটাকে বলতে পারি, এটাকে বলতে পারি, এই যে দূরত্বটা যেটা ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধটা হলো কি ওর বক্রতা ব্যাসার্ধ। এক্ষেত্রেও আমাদের কেন্দ্র থেকে কি এই গোলকের ব্যাসার্ধটাই হবে কি ওর বক্রতা ব্যাসার্ধ, সিম্পল জিনিস। তারপরে কি বলেছে প্রধান অক্ষ, প্রধান অক্ষটা কি, এই যে আমরা যে দুইটা বক্রতা কেন্দ্র পেলাম এটাকে যদি আমি একটা রেখা দিয়ে যুক্ত করি তাহলে আমরা যেই লাইনটা পাবো, যে রেখাটা পাবো তাকে বলা হবে কি তার প্রধান অক্ষ। এখানে বোঝানোর মতো কিচ্ছু নেই। আর কি উন্মেষ, এগুলো বেশি বোঝাচ্ছি না কারণ সেম জিনিস আমরা কি দর্পণের ক্ষেত্রেও দেখেছি, সবগুলো একই রকম। উন্মেষটা কি, উন্মেষ আমরা জানি দর্পণের ক্ষেত্রে উন্মেষ কি ছিল, এটা যদি একটা দর্পণ হয় তাহলে এখান থেকে এই যে দূরত্বটা এটাকে বলা হয় উন্মেষ। সেমভাবে এখানে উপরের বিন্দুটা আর নিচের বিন্দুটা যদি এই যে একটা রেখাটা নিই, এই রেখাটার যে দৈর্ঘ্যটা এটাই হবে কি ওর উন্মেষ। তো এগুলো জিনিস আমাদের জানতে হবে। আর এরপরে যেই টপিকটা আছে আলোক কেন্দ্র, এটা আমাকে একটু ভালো করে বোঝাতে হবে, তোমরা একটা ভালো করে বুঝে নাও এই জিনিসটা। এটা তোমাদের এই মানে সংজ্ঞাটা এটা তোমাদের পরীক্ষায় থাকে যে দর্পণের লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র বলতে কি বোঝো, এই জিনিসটা তোমাদের একটু ভালো করে বুঝতে হবে। দেখো এখানে লেখাটা কি বলেছে, কোনো আলোকরশ্মি লেন্সের এক পৃষ্ঠে আপতিত হয়ে লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর অপর পৃষ্ঠ দিয়ে আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হলে রশ্মিটির গতিপথ প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে ওই লেন্সের আলোক কেন্দ্র বলে। এই যে আলোক কেন্দ্র আমি বোঝাচ্ছি তার আগে বলে দিই যে দর্পণের ক্ষেত্রে যেটা আমরা মেরু দেখেছিলাম, দর্পণের মেরু কোনটাকে বলি আমরা, এই একটা দর্পণ যদি থাকে তার মাঝের বিন্দুটাকে আমরা মেরু বলতাম। সেম এখানে আমরা লেন্সের ক্ষেত্রে সেটাকে আলোক কেন্দ্র বলতে পারি, একটু হলে পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি, যদি কোনো একটা রশ্মি এমনভাবে পড়ে যাতে কি এই যেদিকে যাওয়ার কথা ছিল এই রশ্মিটা কোন দিকে যেত, যদি লেন্সটা না থাকতো এদিকে যেত, এই রশ্মিটা যদি না মানে লেন্সটা না থাকতো তাহলে কি এদিকেই যেত। এবার কি লেন্সের পরাপর যদি একই পথ দিয়ে যায়, ওর পথটা যদি পরিবর্তন না হয় তাহলে যেই বিন্দুটা থেকে প্রধান অক্ষকে ছেদ করবে এই বিন্দুটাকে বলা হবে কি তার লেন্সের আলোক কেন্দ্র। আরেকবার রিপিট করছি, কোনো একটা রশ্মি যখন লেন্সের উপর পড়ে পরাপর যেদিকে যাওয়ার কথা যদি ওই দিকেই যায় লেন্সের প্রতিসরণের পরও তাহলে সেটাকে বলা হবে কি তার আলোক কেন্দ্র। ঠিক আছে, এবার দেখো পাতলা লেন্সের ক্ষেত্রে একদম সোজা হয়ে যায় ব্যাপারটা, মানে কোনো চেঞ্জই হয় না। কিন্তু যদি একটা মোটা লেন্স নেই তাহলে কি হবে, একটু তো প্রতিসরণ ঘটবেই, ঘটার পরে কি ও যেই বরাবর যাওয়ার কথা সেম সমান্তরালে চলে যায়, তাহলে তখন যে প্রধান অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেটা কি বলা হয় কি তার আলোক কেন্দ্র। তার মানে আলোক কেন্দ্র হলো এমন একটা বিন্দু যার মধ্যে দিয়ে যাওয়ার জন্য লেন্সের যখন কোনো আলো যায় তখন তার কি কোনো চ্যুতি ঘটে না, মানে সরে যায় না, সোজা চলে যায়। ঠিক আছে, তাহলে এটা কোথায় থাকে একদম মাঝখানে। ঠিক আছে, তোমরা এটা তো সংখ্যাটা মনে রাখবে, কিন্তু যখন তোমরা এমনি ছবি আঁকবে তোমরা মনে রাখবে যে কি এই যে আমরা যে প্রধান অক্ষ টানলাম এই যে মাঝখানে যে বিন্দুটা আছে এটাই হলো কি আমাদের আলোক কেন্দ্র। ঠিক আছে, তারপর দেখো আলোক কেন্দ্র আশা করি বুঝে গেছো, এটাতে বিশেষ কিছু নেই। এবার লেন্সের মুখ্য ফোকাস, এবার আমরা দর্পণের ক্ষেত্রে দুইটা জিনিস দেখেছিলাম, মুখ্য ফোকাস আর গৌণ ফোকাস, কিন্তু এখানে লেন্সের ক্ষেত্রে আমরা দুইটাই মুখ্য ফোকাস থাকে, একটাকে প্রথম মুখ্য ফোকাস বলা হয়, একটা দ্বিতীয় মুখ্য ফোকাস বলা হয়। তাহলে মানে কয় রকম মুখ্য ফোকাস থাকে, দুই রকম, একটাকে বলা হয় কি প্রথম মুখ্য ফোকাস, একটাকে বলা হয় দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে প্রথমে যেটা আসছে কি উত্তর লেন্সের ক্ষেত্রে যে প্রথম মুখ্য ফোকাস বলতে কি বোঝায়, এখানে কি প্রধান অক্ষের উপর এমন একটা বিন্দু রয়েছে যেখান থেকে যদি আলো আমাদের লেন্সে আপতিত হয় তাহলে দেখা যায় কি সেটা কি সমান্তরালে বেরিয়ে যায়। তাহলে যেই বিন্দু থেকে আলো গেলে লেন্সের মাধ্যমে প্রতিসরণের পর সেটা কি সমান্তরাল হয়ে যায়, সেই বিন্দুটাকে বলা হয় কি উত্তর লেন্সের প্রথম মুখ্য ফোকাস। ঠিক আছে, তার মানে উত্তর লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস এমন একটা বিন্দু যেখান থেকে যদি আলো পড়ে পরাপর দেখো সেটা এই যে প্রধান অক্ষ তার কি সমান্তরালে বেরিয়ে যাচ্ছে, তাহলে এই বিন্দুটাকে আমরা কি বলবো প্রথম মুখ্য ফোকাস। সেমভাবে যদি অবতল দর্পণে আসি তাহলে কি এখানে আলোগুলো এই যে আলো দুইটা আছে এই আলো দুইটা কি এখানে এসে মিলিত হতো, যদি এই লেন্সটা না থাকতো এখানে আলোগুলো কি এখানে এসে পরস্পরের সাথে মিলিত হতো। ঠিক আছে, এবার মাঝখানে লেন্স আছে, লেন্স থাকলে কী হবে প্রতিসরণ ঘটবে, প্রতিসরণ ঘটলে কী হবে এই রশ্মির এদিকে চলে যাবে, এই রশ্মির এদিকে চলে যাবে। তাহলে আমরা অবতল লেন্সের ক্ষেত্রে এই যে এই বিন্দুটাকে বলা হবে কি তার প্রথম মুখ্য ফোকাস। এটাকে যদি আমি ভাষায় বলে দেখো ভাষায় কি বলেছে, অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস হলো কি লেন্সটির প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু যার দিকে আগত অভিসারী আলোক রশ্মি, মানে এর দিকে আগত এই রশ্মিগুলো কার দিকে আসছিল এর দিকে আসছিল, তাহলে যার দিকে আগত অভিসারী আলোক রশ্মি, এই রশ্মিগুলো দেখো অভিসারী, অভিসারী মানে আমি আগের দিনই বলেছিলাম আগের ভিডিওতে, অভিসারী মানে কি যেগুলো পরস্পরের দিকে আসে সেগুলো অভিসারী, আর যেগুলো পরস্পর থেকে দূরে যায় সেগুলো অপসারী। তাহলে এই রশ্মিগুলো কি অভিসারী, এই অভিসারী রশ্মিগুলো যার দিকে আসছিল কি হয় প্রতিসরণের পর যদি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়, প্রতিসরণের পর যদি এই যে সমান্তরাল হয়ে গেল
তাহলে যেই বিন্দুর দিকে আসছিল সেই বিন্দুটাকে কি বলা হয়? অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস। আশা করি এটা বুঝে গেছো। এটা আর বোঝাতে হবে, সমস্যা আছে? তাহলে এটা গেলে আমাদের কি লেন্সের প্রথম মুখ্য ফোকাস। এবার দেখবো কি দ্বিতীয় মুখ্য ফোকাস। দ্বিতীয় মুখ্য ফোকাস আমরা যেটা দর্পণের ক্ষেত্রে দেখেছি সেটাও এখানে সেম হবে, মানে কোনো পার্থক্য নেই। দর্পণের ক্ষেত্রে কি দেখতাম, এটা আমাদের একটা দর্পণ যদি হয়, এখানে যদি সমান্তরাল রশ্মি আসতো, সমান্তরাল রশ্মি আসলে কি হতো, একটা এদিকে চলে যেত, একটা এদিকে চলে যেত, পিছন দিকে নিয়ে আসতাম, তাহলে যেখানে এসে মিলিত হতো সেটা হতো কি আমাদের মুখ্য ফোকাস। এটা হলো উত্তল লেন্সের ক্ষেত্রে। অবতল লেন্সের ক্ষেত্রে কি হতো, এদিকে একটা আলো আসতো, আচ্ছা এটা এরকম না, এটা এদিকে চলে যেত, এটা কি হতো, এই যে এদিকে চলে যেত, যেখানে এসে মিলিত হতো সেটাকে বলা হতো কি প্রথম মুখ্য ফোকাস, তাই তো? আমরা দেখেছি যে উত্তল দর্পণের অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়, যখন দুইটা সমান্তরাল রশ্মি আসে তারা কি প্রথম মানে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে বেরিয়ে যায়, তো এখানে এসে মিলিত হয়, এই বিন্দুটাকে কি বলা হয় আমাদের প্রথম মুখ্য ফোকাস। এখানেও সেম, এখানে কি হবে, এই যে সমান্তরাল রশ্মি আসলো, আসার পর কি প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, এই নির্দিষ্ট বিন্দুটাকে কি বলা হয়, তার দ্বিতীয় মুখ্য ফোকাস। তার মানে কি উত্তল লেন্সের ক্ষেত্রে কি হবে, যখন সমান্তরাল রশ্মি আসার পর কি হবে, প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, এই নির্দিষ্ট বিন্দুটাকে কি বলা হয়, দ্বিতীয় মুখ্য ফোকাস। আবার আমাদের যদি অবতল লেন্সে যাই, অবতল লেন্সের ক্ষেত্রে ঠিক উল্টাটা হয়, কি হয়, সমান্তরাল রশ্মি আসলো, ঠিক আছে, এবার এটা কি হয়, এদিকে বেরিয়ে যায়, এই রশ্মির এদিকে বেরিয়ে গেল, এই রশ্মির এদিকে বেরিয়ে গেল, এই রশ্মির এদিকে বেরিয়ে গেল। এবার আমরা যদি এগুলো তো কোনো ধরনের মিলিত হবে না, এবার আমরা এদের মিলন ঘটানোর জন্য কি করবো, পিছন দিকে যদি টানি তাহলে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হবে, এই যে নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হবে, এই বিন্দুটাকে কি বলা হয়, তার দ্বিতীয় মুখ্য ফোকাস। ঠিক আছে, তোমরা যদি ভালো করে নোটিস করো তাহলে দেখবে দর্পণ আর লেন্সের ক্ষেত্রে পার্থক্যটা কেমন। মানে এখানে যেটা আমাদের উত্তল লেন্সের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা ওখানে কোথায় হতো, অবতল লেন্সের ক্ষেত্রে হতো। তো সেম জিনিস আমাদের এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এছাড়া তোমাদের আশা করি দ্বিতীয় মুখ্য ফোকাসটা বুঝতে পেরেছো, এটা কিন্তু একদম উত্তল দর্পণের যেটা মুখ্য ফোকাস দেখেছি তার মতোই। এবার দেখো কি, এই যে আমাদের উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া। উত্তল লেন্সের অভিসারী ক্রিয়াটা কি, এই যে দেখো আমাদের এই ছবিটা দেখবে আর এই ছবিটা দেখবে, এই ছবিগুলো দেখার দরকার নেই, ঠিক আছে। তোমরা এখান থেকে এই ছবিটা দেখো আর এখানের কি এই ছবিটা, তাহলে কি হয়, আমাদের যদি একটা উত্তল দর্পণ থাকে, উত্তল লেন্স থাকে, সেখানে যদি কি সমান্তরাল রশ্মি এসে পড়ে তাহলে কি হবে, তারা পরস্পরের দিকে সরে আসে, মানে এই রশ্মিটা কি সবগুলো কি পরস্পরের কাছাকাছি সরে আসে, এই রশ্মিটা ওদিকে সরে গেল, এই রশ্মিটা ওদিকে সরে গেল। তাহলে কি হয়, যখন সমতল একটা আলোক রশ্মি এসে কি কোনো উত্তল লেন্সের উপর পড়ে, উত্তল লেন্স কি করে, রশ্মিগুলোকে অভিসারী বানিয়ে দেয়। আমরা অভিসারী মানে কি জানি, যারা কি পরস্পরের দিকে সরে আসে, এই রশ্মিগুলোকে অভিসারী ছিল, সবগুলো ছিল সমান্তরাল রশ্মি, কিন্তু এই যে উত্তল লেন্সের মধ্য দিয়ে যাওয়ার ফলে কি হয়েছে, তারা অভিসারী রশ্মিতে পরিণত হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে উত্তল লেন্স কি করে, সমান্তরাল রশ্মিকে অভিসারী রশ্মিতে পরিণত করে, এই জন্য কি বলা হয়, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়, ঠিক আছে। কেন বলা হয়, কারণ উত্তল লেন্স সমান্তরাল আলোক রশ্মিকে অভিসারী করে দেয়, এই জন্য এটাকে কি বলা হয়, আমাদের অভিসারী লেন্স বলা হয়। এবার এই ঘটনাটা কেন হয় ওটা এখান থেকে বোঝাতে পারি আমরা, কেন উত্তল লেন্স কি সমান্তরাল রশ্মিকে অভিসারী বানিয়ে ফেলে। আমরা দেখো এই যে উত্তল লেন্স, এটাকে আমরা কি যদি এরকম করে কাটি, ছোট ছোট অংশে ভাগ করে নিই, ভাগ করে দেখলে কি পাচ্ছি আমরা, এটা একটা প্রিজম বলতে পারি। আমরা আগের ভিডিওতে প্রিজম দেখেছি, তাহলে এটা একটা আমাদের প্রিজম, এটা একটা প্রিজম, এই প্রিজমের কি মাথা কাটা প্রিজম বলতে পারি। এই প্রিজমটাকে যদি আমি বড় করি তাহলে কি প্রিজম হবে, নাহলে কিন্তু প্রিজম হচ্ছে না, প্রিজমটাকে মাথাটা কাটা আছে এটা বলতে পারি। সেমভাবে কি সবগুলো একটা প্রিজম পাবো, যে প্রিজমগুলোকে মাথাগুলো কাটা, যেটা এখানে বলা আছে। আমরা কি একটা লেন্সকে কি অনেকগুলো মাথা কাটা প্রিজমের সমন্বয় রূপে কল্পনা করতে পারি। এবার প্রিজমের একটা ধর্ম রয়েছে কি, যখন প্রিজমের মধ্যে কোনো আলোক রশ্মি এসে পড়ে, আলোক রশ্মিটা কি হয়, ভূমির দিকে বেঁকে যায়। আমরা আগের দিন যে প্রিজমের জিনিসটা বুঝেছিলাম, ওখানে দেখেছিলাম কি একটা রশ্মি আসতো, রশ্মিটা এদিকে যাওয়ার কথা থাকতো, কিন্তু ও আসে কি এদিকে আসে, তার মানে কি এদিকে না গিয়ে ও এদিকে আসে, এটাকে বলা হয় ভূমি। সবসময় কি করে ভূমির দিকে বেঁকে যায়, এটা হলো কি প্রিজমের ধর্ম। কি বললাম ধর্মটা, যখন কোনো একটা আলোক রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে যায় সেটা কি ভূমির দিকে বেঁকে যায়। তাহলে এই যে এগুলো প্রিজম যে দেখছো, এই প্রিজমের ভূমি কোনটা, এটা এই প্রিজমের ভূমি, এটা এই প্রিজমের ভূমি, এটা বলতে পারছি না, এটা একদম আয়তক্ষেত্র হয়ে গেছে, এটা বাদ দাও। আর এই প্রিজমের ভূমি উপরের দিকে, দেখো এই প্রিজমের ভূমি উপরের দিকে। তাহলে এই যে আমাদের এটা কি প্রধান অক্ষ, উপরে যেগুলো প্রিজম থাকে তার ভূমিটা নিচের দিকে থাকে, আর নিচে যেগুলো প্রিজম থাকে তার ভূমিটা উপরের দিকে থাকে, ঠিক আছে। এবার এই রশ্মিটা যখন আসলো, এর ভূমিটা নিচের দিকে, ও নিচের দিকে বেঁকে গেল। এই সেকেন্ড প্রিজমটা কি, এখানে ভূমিটা নিচের দিকে, এও নিচের দিকে বেঁকে গেল। আবার এই যে নিচের প্রিজমটা দেখো, এখানে কি ভূমিটা উপরের দিকে, ওই জন্য উপরের দিকে বেঁকে গেল। এই প্রিজমের ভূমি কোন দিকে, উপরের দিকে, উপরের দিকে বেঁকে গেল। তাহলে কি হয়,
উত্তর লেন্সকে আমরা যদি কতগুলো প্রিজমের সমন্বয় রূপে কল্পনা করি তাহলে দেখা যায় কি ওর ভূমিগুলো মানে প্রধান অক্ষের উপরের ভূমিগুলো কি নিচের দিকে থাকে, আবার নিচের দিকে যেগুলো প্রিজম থাকে সেগুলো ভূমিগুলো উপরের দিকে থাকে, তাই নিচের রশ্মিগুলো উপর দিকে বেঁকে যায়, উপরের রশ্মিগুলো নিচের দিকে বেঁকে যায়, তাই এরা কি হয়ে যায় অভিসারী রশ্মিতে পরিণত হয়। ঠিক আছে, এই জন্য আমাদের উত্তর লেন্সকে কি বলা হয়, অভিসারী লেন্স বলা হয়। নেক্সট দেখো অবতল লেন্সকে কি বলে, অপসারী। আচ্ছা এটা অপসারী হবে, এটা ভুল আছে একটু, এটা কি হবে অপসারী হবে, দুইটাতে অভিসারী লেখা আছে, এটা কি হয়ে যাবে অপসারী হবে। ঠিক আছে, এটা একটু চেঞ্জ মানে মনে রেখো, এটা কি অভিসারী না, এটা কি বলা হয় অপসারী। ঠিক আছে, তাহলে কি হয় আমাদের যে উত্তর লেন্সের ক্ষেত্রে যেটা দেখলাম তার উল্টা ঘটনা কোথায় ঘটে, অবতল লেন্সে ঘটে। কি হয় এখানে যদি কোনো সমান্তরাল রশ্মি আসে তারা কি হয়ে যায় অপসারী রশ্মিতে পরিণত হয়। এই ছবিতে দেখতে পাচ্ছ এগুলো সব সমান্তরাল রশ্মি, এর আসার পর কি সবগুলো কি অভিসারী রশ্মিতে অপসারী রশ্মিতে পরিণত হয়েছে। এই জন্য আমরা কি বলি অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়। ঠিক আছে, এবার এটা আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি, আমরা যদি এটাকে ভাগ করে নেই কতগুলো প্রিজমে সেমভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। দেখো আমরা এটা একটা অবতল লেন্স, এটাকে যদি আমরা ছোট্ট ছোট্ট কতগুলো প্রিজমে ভাগ করে নেই তাহলে এই যে প্রিজমটা আছে এর ভূমিটা কি উপরের দিকে, এই প্রিজমের ভূমি উপরের দিকে, এই মাঝখানে এটা প্রিজম বলা যাবে না, এটা ভূমিটা কোথা থাকে নিচের দিকে থাকে, এটার ভূমিটাও কোথায় নিচের দিকে থাকে। তাহলে কি হয় যখন এই আলোটা আসছে এ কোন দিকে যাবে, প্রিজমের ভূমির দিকে বেঁকে যাবে, এই ভূমির দিকে চলে গেল। এই রশ্মিটা কি হবে প্রিজমের ভূমি উপরের দিকে চলে গেল, এটা তো আমাদের আয়তক্ষেত্রে এটা সোজাই চলে যাবে, এটা কাঁচের স্ল্যাব বলতে পারি, এটা সোজা যাবে, এর কোনো কি প্রতিসরণ ঘটবে না, মানে চ্যুতি ঘটবে না। আর এই যে আমাদের এটা প্রিজমটা ভূমি নিচের দিকে তাই এটা নিচের দিকে বেঁকে গেল, এই প্রিজমের ভূমি নিচের দিকে তাই এটা নিচের দিকে বেঁকে গেল, তাই কি হয় আলোগুলো কি সোজা যাওয়ার পর চারপাশে এরকম করে ছড়িয়ে যায়। ঠিক আছে, তাই অবতল লেন্স কি করে সমান্তরাল রশ্মিকে অপসারী রশ্মিতে পরিণত করে, এই জন্য এটাকে কি বলা হয় অপসারী লেন্স বলা হয়। ঠিক আছে, তাহলে তোমরা এইটুকু মোটামুটি বুঝে গেছো যে আমাদের লেন্স কেমন হয়, লেন্সের মানে আলো যদি আসে উত্তর লেন্স কী করে, অবতল লেন্স কী করে, মুখ্য ফোকাস তোমরা দেখলে, এখানে গৌণ ফোকাস বলে ওরকম কোনো বিষয় নেই। তো এই বিষয়গুলো আমরা আজকের ভিডিওতে দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা কি এই যে আমাদের লেন্সের সাহায্যে বিভিন্ন ছবি আঁকা আমাদের পরীক্ষায় অনেকবার আসে আর কি, যে একটা লেন্স দিলাম ওর কি 2f দূরত্বে একটা বস্তু রাখলাম, তাহলে এর প্রতিবিম্বটা কেমন হবে, কোথায় গঠিত হবে, এই ছবিগুলো আমাদের কিন্তু কি আঁকতে হবে, মানে এগুলো ছবি যে আঁকতে হবে এগুলো কিন্তু খুব স্পষ্টভাবে স্কেল দিয়ে মেপে মেপে আঁকতে হবে, এমন না যে খালি দাগ দিলাম, এগুলো যেমন ছবি আঁকছে একটা দাগ দিলাম এদিকে দিলাম হয়ে গেল ছবি, এরকম না, ওখানে স্কেল নিয়ে একদম মেপে মেপে আঁকতে হবে। সেই জিনিসগুলো আমরা পরের ভিডিওতে শিখবো কেমন করে আমাদের ছবিগুলো আঁকতে হবে। আর একবার যদি আমরা শিখি সারা জীবন আর ভুলবো না, সে আমি ছোটোবেলায় শিখছি এখন আমি ভুলিনি এই জিনিসটা, মানে সোজা জিনিস। যাই হোক, তাহলে আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি। তোমরা যারা অনলাইনে ভিডিও দেখছো তোমরা লাইক শেয়ার করবে এবং আমাদের সাথে থাকবে, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো, এবং তোমরা কি পরীক্ষার আগে সব সিলেবাসের যা যা জিনিস আছে সবগুলো আমরা কভার করবো, তাই আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ।